কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই কথা শুনছেন সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। দেশপ্রেমিক সেনাবাহিনী আরও 2 মাস ম্যাজিস্ট্রেসি পাওয়ার তাদেরকে দেওয়া হবে। আগে থেকে তারা মাঠ পর্যায়ে রয়েছে। আমি সেনাবাহিনী নিয়ে কথা বলা আজকে আমার বিষয় নয়, তারপরে বলছি তাদেরকে গণ অভ্যুত্থানের আগে থেকে শুরু করে পূর্ববর্তী সময় থেকে শুরু করে এখন পর্যন্ত তারা মাঠ পর্যায়ে রয়েছে। যখন তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার ছিল না, আমার প্রশ্ন তখন থেকে তার মানে ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা পাওয়ার পর থেকে দেওয়ার পর থেকে তাদের কার্যক্ষমতা কি অনেক বৃদ্ধি পেয়েছে? দেশে কি অরাজকতা কমেছে, নৈরাজ্য কমেছে, কিংবা যে বিশৃঙ্খলা ছিল তা কি আগের তুলনায় কম বলা চলে? এই প্রশ্ন রেখে আমি আমার মূল বিষয়ে আসি। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশে একটা শূন্যতা তৈরি হয়। কোনো সরকার নেই। একটা রাষ্ট্র যখন থাকে তখন সরকারও থাকতে হয়। বাংলাদেশের জনগণ আশা করেছিল একটা গভর্নমেন্ট ফর্ম করবে, যে গভর্নমেন্ট হবে জনগণের কল্যাণের জন্য, এবং কয়েকদিন যে সরকার ছিল না, যে অরাজকতা, বিশৃঙ্খলা, নৈরাজ্য, সেই সরকার আসলে সব কিছু ঠিক হয়ে যাবে। আমিও মনে করেছি যে একটা সরকার ফর্ম করবে, এভাবে তো দেশ চলতে পারে। কিন্তু দেখা গেল সরকার, সেটা যে রূপেই আসুক, একটা সরকার দরকার রাষ্ট্র যখন আছে, সেটা সর্বদলীয় সরকার হোক, সেটা বিপ্লবী সরকার হোক, ইন্টারিম গভর্নমেন্ট হোক, যে রূপেই আসুক না কেন, দেশ শৃঙ্খলার মধ্যে আনার জন্য সরকার দরকার। সরকার ফর্ম করলো, সব ধরনের সব রাজনৈতিক দল তাদেরকে শুভেচ্ছা জানালো। বাংলাদেশের জনগণ হাত ছেড়ে বাঁচছে যে এবার বুঝি দেশে শৃঙ্খলা, আইনের শাসন এবং বিশৃঙ্খলা, নৈরাজ্য বন্ধ হয়। এই যে সরকার ফর্ম করলো, গঠিত হলো, এরপর থেকে আজ অবধি প্রায় 11 মাস হচ্ছে, 12 মাসে প্রায় পড়ছে। নৈরাজ্য কি বন্ধ হয়েছে? কোনো সেক্টরের দুর্নীতি কি বন্ধ হয়েছে? মব কি বন্ধ হয়েছে? জবরদস্তিমূলক কি বন্ধ হয়েছে? বন্ধ হয়। ইন্টারিম গভর্নমেন্ট আসলো, সবার উপরে চিফ অ্যাডভাইজার, এরপরে তার অন্যান্য উপদেষ্টা মন্ত্রী, বিভিন্ন মন্ত্রণালয় ভাগ বটোয়ারা করে তাদেরকে দায়িত্ব দেওয়া হবে। এর পরবর্তীতে তারা আরও সেই ইন্টারিম গভর্নমেন্ট এবং উপদেষ্টা মণ্ডলী ছাড়াও আরও ডালপালা তারা বিস্তার করলো দেশের মানুষকে সেবা দেওয়ার জন্য। এটাই স্বাভাবিক, এটাই নিয়ম। দেশের জনগণ কষ্টার্জিত অর্থ ট্যাক্সের মাধ্যমে দেশে তারা কোষাগারে দেয় সেবা পাওয়ার জন্য। এই ট্যাক্সের টাকা দিয়ে তারা বেতন এবং বিভিন্ন সুযোগ সুবিধা তারা রাষ্ট্র কর্তৃক নিচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, এই যে 11 মাস 12 মাসে মানুষের সে আশা কি এবং আকাঙ্ক্ষা কি, জনগণের আশা আকাঙ্ক্ষা কি পূরণ করতে পেরেছে? এটা আমার প্রশ্ন। আমি প্রশ্ন করতে পারি দেশের নাগরিক হিসাবে সবাই প্রশ্ন করতে পারে। যাদেরকে প্রশ্ন করা হয় তাদের উত্তর দেওয়া বা না দেওয়া এটা তাদের ব্যক্তিগত ব্যাপার বা অভিরুচি। 11 মাসে যেসব মন্ত্রণালয়, যারা উপদেষ্টাগণ, তারা যারা দায়িত্ব নিয়েছে, তারা কি 11টা কোনো কর্ম কাজ তারা দেখাতে পারবে? যে আশা নিয়ে জাতি তাদেরকে বসিয়েছিল, এবং 11টা কর্ম তারা দেখাতে পারবে না যে তাদেরকে মনে রাখার মতো এই জাতি, এবং বহির্বিশ্বের কাছে জাতি হিসাবে আমরা গর্ববোধ করতে পারি। আচ্ছা, 11টা কথা বাদ দেন, 5টাও তারা দেখাতে পারবে। যদি না দেখাতে পারে তাহলে সবার মতো আমাকেও বলতে হবে তারা ব্যর্থ।
আমার কথা হচ্ছে এই প্রশ্নের উত্তর তাদেরকে দিতে হবে। প্রশ্ন আমি করতে পারি, আমি নাগরিক হিসাবে প্রশ্ন করা গণতন্ত্রে এটা সৌন্দর্য, আমি প্রশ্ন করতে পারি। এই যে বিশৃঙ্খলা বিভিন্ন জায়গার মধ্যে যে অনিয়ম, তারা কোনোটা রোধ করতে পারেনি, তাহলে অবশ্যই তারা ব্যর্থ। প্রত্যেকটা সেক্টরে একটা চেইন অফ কমান্ড আছে। সরকারের মধ্যে বর্তমানে ইন্টারিম গভর্নমেন্টের চিফ অ্যাডভাইজার, এরপরে বাকি অ্যাডভাইজার, তাদের জবাবদিহিতা কোথায়? তারা কি জনগণের কাছে কোনো জবাবদিহিতা করছে? প্রথমে দেখা গেছিল প্রথম 3 মাসে তারা কি করেছে, ভবিষ্যতে কি করবে, এই ধরনের ফিরিস্তি তারা দিয়েছিল, কিন্তু আজ অবধি সেই ধরনের কোনো কিছু দেখা যাচ্ছে না। দিক নির্দেশনামূলক যে জাতির জন্য তারা এটা করতে চায়, এই কাজগুলো তারা করেছে সম্পাদন, ভবিষ্যতে তারা এটা করবে। আইন শৃঙ্খলা কথা তো বাংলাদেশের আপনারা সবাই জানেন অবস্থা কি। স্বরাষ্ট্রমন্ত্রী সফল না ব্যর্থ, অন্যান্য মন্ত্রণালয়ে যে উপদেষ্টাগণ রয়েছে তারা সফল না ব্যর্থ, সেটা জনগণই একসময় বলবে, এখনো বলতে শুরু করেছে। এই যে যারা ব্যর্থ, এই যে আমি যে পাওয়ারের কথা বলছিলাম, তারা যে পাওয়ার নিয়ে বসে আছে, শুধু পাওয়ার নিলে হবে না তো। আপনাকে পাওয়ার দিলাম, জনগণ আপনাদেরকে পাওয়ার দিল, আপনারা নিয়ে বসে আছেন, আপনারা ব্যর্থ, আপনারা কোনো কাজকর্ম করতে পারছেন না। আপনাদের কিসের দুর্বলতা, কোন দিকে আপনাদের দুর্বলতা রয়েছে আপনারা জাতিকে জানান। আপনারা না বলে দায়িত্ব নিয়ে বসে আছেন, কাজের কাজ কিছু করতে পারতেছেন না, কোনো জায়গায় শৃঙ্খলা আনতে পারতেছেন না, কোনো জায়গায় সুশৃঙ্খল হিসাবে কোনো জায়গায় কাজ করছেন না। আমাদের দেশে তো পদত্যাগ করার সেই সংস্কৃতি নেই। অন্ততপক্ষে আপনারা এই সংস্কৃতিটা চালু করেন যে আমরা আমাদের কাজ করতে পারছি না, আমরা পদত্যাগ করছি, আমি পদত্যাগ করলাম। সংস্কৃতিটা অন্ততপক্ষে এই ভালো দিকটা আপনারা অন্য কোনো কাজ তা করতে পারছেন না, অন্তত পক্ষে পদত্যাগ করে জাতিকে আপনারা দেখাতে পারেন। অন্যান্য ভবিষ্যতে কোনো রাজনৈতিক দল কিংবা মন্ত্রী মিনিস্টার তারা তাদের দায়িত্ব পালন করতে না পারলে তারাও পদত্যাগ করবে। এই দৃষ্টান্তটা আপনারা অন্ততপক্ষে স্থাপন করেন। আপনারা কিন্তু ব্যর্থ, আর ব্যর্থ ব্যক্তি গোষ্ঠী মাথা উঁচু করে কথা বলতে পারেন। আপনারা কিন্তু প্রেসের সামনে ঠিকই কথা বলে যাচ্ছেন, সেগুলো হাইলাইট হচ্ছে, শুধু কথাই বলে যাচ্ছেন। আপনারা অন্ততপক্ষে পদত্যাগ করে দৃষ্টান্ত, যে যার মন্ত্রণালয়ে আপনারা দায়িত্ব পালন করতে পারছেন না, আপনারা পদত্যাগ করুন, জাতি আপনাদেরকে সাধুবাদ জানাবে। আচ্ছা, এখন কথা প্রসঙ্গে আসি। গত শেখ হাসিনার রেজিমের সময় আমরা চোখে দেখা যেগুলা প্রকল্প ভারতের কাছে বিকিয়ে দিয়েছে, আমাদের দেশ বিকিয়ে দিয়েছে, আমরাও বলতাম। অন্যান্য দেশের কাছে রূপপুর পারমাণবিক কেন্দ্র, সেটা রাশিয়া থেকে, ভারতে রামপাল বিদ্যুৎ কেন্দ্র, পরিবেশের জন্য বন্ধ, ট্রানজিট ইত্যাদি ইত্যাদি, একটা তাবেদারি রাজ্য ভারতের কাছে আমাদেরকে করে রেখেছে। এগুলো আমাদের চোখের দেখা, কিন্তু এই চোখের দেখা আমরা বলেছি, কিন্তু অনেকগুলোই তো অনেক ব্যাপারে চোখে দেখা যায় না। তাকিয়ে থাকার নাম যেমন দেখা না, আমরা চোখে যেগুলো দেখি সেগুলো আমরা সাদা চোখে দেখি, কিন্তু ভিতরে তার অনেক ঘটনা, চার দেয়ালের মাঝখানে অনেক চুক্তি সম্পাদিত করেছে শেখ হাসিনা। অনেকে বলে, হ্যাঁ আমিও বলি, অন্ততপক্ষে শেখ হাসিনা কি কি দেশকে বিকিয়ে দেওয়ার জন্য ভারতের কাছে কিংবা অন্যান্য রাষ্ট্রের কাছে, সে যে তাবেদার রাজ্য, করজ রাজ্য বাংলাদেশকে করেছে ভারতের কাছে, তার আমলের প্রত্যেকটা চুক্তি অন্ততপক্ষে জনসম্মুখে প্রকাশ করা হোক, এই দাবি আমি জানাতে পারি, এই দাবি আমি অবশ্যই জানাতে পারি। এছাড়াও বর্তমান যারা সরকারে রয়েছে, আমেরিকা এবং অন্যান্য দেশের সাথে যেসব চুক্তি তারা করছে, বাংলাদেশের জনগণের সামনে তা উপস্থাপন করা হোক। বাংলাদেশের জনগণ বুঝতে পারুক অন্ততপক্ষে যে বর্তমান সরকার এবং আগের সরকার কি কি মন্দ কাজগুলো তারা করেছে, তাতে করে শেখ হাসিনার বিচার ত্বরান্বিত হবে। এবং বর্তমান সরকারকে বলছি, আপনাদের উপর মানুষ অনেক আস্থাশীলতা আনবে, আস্থাশীলতা হবে না আপনারা। এখন কথা হচ্ছে
কথা বললে অনেক কথাই বলা যায়। আমার কথার সাথে আপনারা একমত কেউ নাও হতে পারেন, আমি আগেও বলেছি এখনো বলি, আমি আমার দৃষ্টিকোণ থেকে বলি। মুদ্রার এ পিঠ ও পিঠ, দুইটা পিঠ আছে অনেকে বলে, কিন্তু আমি বলি তিনটা পিঠ। আমার দৃষ্টিকোণ থেকে আমি কথা বলি। আমার দৃষ্টিকোণ থেকে কারো পক্ষে যেতে পারে, কারো বিপক্ষে যেতে পারে, ওইটা আমার ব্যাপার নয়। আমার কথা আমি বলবো, এটা আমার অধিকার, এটা আমার হক। আপনারা কি আমার কথায় আপনারা আমাকে মন্দ বললেন, ভালো বললেন, কারো পক্ষে গেল বিপক্ষে গেল, ওইটা আমার বিবেচ্য বিষয় না। আমি একজন নাগরিক হিসাবে আমি কথা বলতে পারি, আমি প্রশ্ন করতে পারি। সংশ্লিষ্ট ব্যক্তি যাদেরকে আমি প্রশ্ন করবো তাদের উত্তর দেয়া না দেয় এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। এতদিন হয়ে গেল অভ্যুত্থান সংগঠিত হলো, কিন্তু এখনো দেশে অরাজকতা চলছে। আবার আমি প্রথম প্রসঙ্গে আসি, সেনাবাহিনীকে যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হলো, তাতে করে দেশে অরাজকতা বন্ধ হয়নি। আমার কথা হচ্ছে, বাংলাদেশ সেনাবাহিনী প্রতি বাংলাদেশের জনগণের এখনো আস্থা রয়েছে, এখনো বিশ্বাস রয়েছে। আমিও বিশ্বাস করি, আস্থা তাদেরকে রাখি। তাদেরকে আর কি কি সুযোগ সুবিধা দিলে তারা এই দেশটাকে একটা শান্তি জায়গায় নিয়ে যেতে পারবে, অরাজকতা বন্ধ হবে, মব বন্ধ হবে, এটা তাদের জাতির কাছে জানানো উচিত যে আমাদের আরো এই ধরনের সুযোগ সুবিধা কিংবা এই ধরনের ক্ষমতা আমাদেরকে দিবে। বাংলাদেশের জনগণ অবশ্যই দিবে। সব কিছুর বিনিময়ে আমার এই দেশ শান্তিতে থাকুক, আমার ছেলে মেয়েরা দুধে ভাতে থাকুক, সুজলা সুফলা শস্য শ্যামলা এই দেশ হোক, একটা শান্তির এই পৃথিবীর মধ্যে একটা শান্তির দেশ হিসেবে প্রতিষ্ঠিত, সেটা আমরা চাইব। রাষ্ট্রের কোনো রূপ থাকতে পারে না, তদ্রূপ রাষ্ট্রের যে সরকার প্রধান থাকবে তারও কোনো রূপ থাকতে পারে না। তিনি রাজনীতি, অরাজনীতি, বিভিন্ন ধর্ম, বর্ণ গোষ্ঠীর সবার অভিভাবক। রাজনীতিক হানাহানি রাজনীতিবিদরা রাজনৈতিক দলগুলো করবে, সেটাতে তাকে নিরপেক্ষ ভূমিকা থাকতে হবে, কারণ তিনি হচ্ছে অভিভাবক। একটা অভিভাবক 5টা ছেলে যদি থাকে, 5টা মেয়ে যদি থাকে, তারা ছেলে মেয়েরা মারামারি করবে, কিন্তু অভিভাবক সবাইকে এক চোখে দেখতে হবে। তাদেরকে সেই অভিভাবক নিরপেক্ষ থাকতে হবে। রাষ্ট্রের রূপ এটা এরকম হওয়া দরকার বলে আমি মনে করি, এবং রাষ্ট্রের অভিভাবক সবাইকে, রাষ্ট্র নিপীড়ক হতে পারবে না। একদল আরেক দলকে মারবে, একদল আরেক দলের উপর চড়াও হবে, এটা দলীয়গত ব্যাপার। কিন্তু রাষ্ট্রপ্রধান, দলীয় সরকার যখন ছিল, ভোটের মাধ্যমে যারা আসছে, তারা দলীয় করার কারণে এই দেশ থেকে বিতাড়িত হয়েছে। কারণ তাদেরকে যারা ভোট দিয়েছে, তাদের সমর্থকদের তারা বেশি সুযোগ সুবিধা দিয়েছে। অন্য মতের লোকজনকে, নাগরিককে তারা পাত্তা দেয়নি, তাই তারা বিতাড়িত হয়েছে। রাষ্ট্রপ্রধান যে নির্বাচিত হয়ে আসবে, যে তাকে ভোট দিয়েছে তারও অভিভাবক তিনি, তাকে যে ভোট দেয়নি তারও অভিভাবক তিনি। তাকে অবশ্যই নিরপেক্ষ হতে হবে। রাষ্ট্র কখনো কারো পক্ষ অবলম্বন করতে পারে না। এবং রাষ্ট্র মানেই হচ্ছে রাষ্ট্রপ্রধান। কারণ রাষ্ট্র ছাড়া সরকার তো হয় না। সরকার প্রধানের এবং তার সংশ্লিষ্ট উপদেষ্টাগণ, তার সাথে সহকারী হিসাবে যারা রয়েছেন, তাদের এই কথাটা অবশ্যই উপলব্ধি করা উচিত। ধন্যবাদ সকলকে আমার কথা শুনবার জন্য।